উজ্জ্বলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে বগুড়া জেলার প্রান্তিক কৃষকের কাছে। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি। আজ আমরা এসেছি বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে। ষড়ঋতুর দেশ বাংলাদেশ। মৌসুমি বায়ুর প্রভাবে ঋতুর আবর্তিত হয় এবং বিভিন্ন কারণে এর একটা ভিন্নতা রয়েছে। এই ভিন্নতার কারণে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সবজি আসে, যেমন শীতকালীন আছে এবং গ্রীষ্মকালীন। আজ আমরা গ্রীষ্মকালীন ফসলের বিভিন্ন দিক তুলে ধরবো এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষির আজকের পর্বে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মারুফা আইনিন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, খুব ভালো। আচ্ছা, প্রচন্ড রোদ, আবহাওয়াটাই এখন এমন, চারিদিকে গরম আর গরম। যেটা শুরুর দিকে বলছিলাম যে গ্রীষ্মকালীন ফল আমরা বিভিন্ন দিক তুলে ধরবো। চাচা, আপনি তো অনেক ধরনের সবজি চাষ করেন। অনেক ধরনের সবজি চাষ করি আমি। আপনি কতদিন ধরে এই শসা চাষাবাদ করছেন? আমি প্রায় 15-20 বছর আগে থেকে শসার আবাদ করি। আচ্ছা, তো অনেক বছর। অনেক বছর। আপনার এখানে কতটুকু জমি? আমাদের এই শসার জমিটা 30 শতক জমি। শসার জন্য কোন ধরনের মাটিটা উপযুক্ত? শসার জন্য সবচেয়ে হচ্ছে বেলে দোআঁশটা মাটিটা সবচেয়ে বেশি ভালো। চাচা, আপনি বলেন দোআঁশ মাটিতে শসা ভালো হয়, তো এই বীজ দেওয়ার আগে তো মাটিটা তৈরি করতে হয়েছে। কি ধরনের সার ব্যবহার করেছেন বা মাটিটা কিভাবে তৈরি করলেন? বীজ দেওয়ার আগে মাটিটা শুকনা ছিল, শুকনো যদি হয় তাহলে একটু সেচ দিয়ে রস করে নেওয়ার পরে আপনার ফসফেট, পটাশ, জিপসাম এগুলো দিয়ে মাটি তৈরি করে নিয়ে বেড তৈরি করে নিয়ে তারপর আমরা বিছিয়ে দিছি। জৈব সার ব্যবহার করেন না? জৈব সারও ব্যবহার করি। জৈব সার, গোবর সার আছে, আবার তো যে কম জৈব সারগুলো তৈরি করা জৈব সার, সেই জৈব সারগুলো আমরা ব্যবহার করি। মাটিটা যখন তৈরি করেছেন তখন তো এই যে ঢাল তৈরি করতে হয়েছে শসার জন্য, যেটা খুব গুরুত্বপূর্ণ, ঢাল তৈরি করতে হয়। তো প্রতিটা ঢালে কি পরিমাণে বা কয়টা বীজ দিতে হয়? প্রত্যেকটা ঢালে মনে করেন যে আপনি প্রত্যেক খরায় হয়তো 2 হাত, 3 হাত, 4 হাত পর পর 4টে, 5টা, 2টে, 3টে এভাবে বীজ দেওয়ার পরে বীজটা গজালে দুর্বল গাছ চারাগুলো তুলে দেওয়া লাগে। তুলে দিলে সতেজ চারাগুলো তখন আমরা খুঁটা দিয়ে চালার উপর তুলে দিই। 1 বিঘা জমিতে কি পরিমাণে বীজ দিতে হয়? 1 বিঘা ধরেন আপনার 50 গ্রাম থেকে 60 গ্রাম বেশি হলেই চলে। শসার ক্ষেত্রে সেচ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ, প্রচুর পরিমাণে পানি দরকার হয়। তো আপনার এখানে কি ধরনের ব্যবস্থা আছে? আমাদের এখানে ডিপ আছে, শ্যালো মেশিন আছে। যখন মাটি আমাদের জায়গায় শুকিয়ে যায় তখন আমরা মেশিন নিয়ে আসে সেচ দিয়ে দিই। সেচ দিয়ে দিলে মনে করেন যে আপনি এমনভাবে সেচ দেয় যে আপনি গাছের ক্ষতি না হয়। শুলি পানি গেলে 2 মোড়া সাইড দিয়ে রসটা নেলে এই পরিমাণ আমরা শসার ভিতর সেচ দিই। চাচা, যখন চারাটা বের হয়ে আসে তখন কি ধরনের পরিচর্যা করতে হয়? কোনো ধরনের পোকামাকড় আক্রমণ করে কিনা? দূর সাইজের ছোটো একটা হলুদ পোকা আছে, ওই পোকাটা একটু আক্রমণ করে। হালকা কিছু কীটনাশক দিলে পরে ওটা ছেড়ে চলে যায়। কিন্তু পরে যখন গাছ আমাদের জোয়ার আসে তখন এই যে কৌটাগুলো আছে, এই কৌটাগুলো দিলে পরে ওই কৌটার মধ্যে ছিদ্র করা, ফল ছিদ্র করা পোকাগুলো ওই কৌটার ভিতর পড়ে। তারপরে আর মনে করেন আমাকে আর কীটনাশক দেওয়া লাগে না। চাচা, গাছ লাগানো কতদিন পরে ফুল আসে? 30 থেকে 35 দিন পর ফুল আসে। 30 থেকে 35 দিন। হাইব্রিডগুলো। আর দেশি শসাগুলো আপনার 45 থেকে 50 দিনের মধ্যে ফুল আসে। আচ্ছা, তার মানে আপনি হাইব্রিড এবং দেশি দুটোই চাষ করছেন? দুটোই চাষাবাস করি। এই দেশি শসাটার চাহিদা হয় একটুখানি বেশি, আর হাইব্রিডটার একটুখানি চাহিদা কম। এবং হাইব্রিডটা আবার হচ্ছে লাল হয় কম, ওই জন্যে বাজারে চলে ভালো, কিন্তু খাইতে খুব একটা ভালো না। এই জন্য দেশি শসা করলে পরে লাভজনক একটু ভালো হয়, বীজের দামও কম। হাইব্রিডের চারা বীজের দাম বেশি। দেশিটা কি সবসময় পাওয়া যায়? দেশিটা সবসময় পাওয়া যায়, হাইব্রিডও সবসময় পাওয়া যায়। এখন শসা সবসময় 12 মাসেই পাওয়া যায়। আচ্ছা, এই যে দেশি এবং হাইব্রিড এই দুটোর মধ্যে পরিচর্যার ক্ষেত্রে কি কোনো পার্থক্য আছে? না, দেশির মধ্যে হচ্ছে দেশিটা আস্তে আস্তে যদি পরিচর্যা করো তাও চলে, কিন্তু এর ফলটা আসে দেরিতে। আর হাইব্রিডটার চর্চাটা খুব তাড়াতাড়ি করা লাগে, তার কারণে ওই সার সুর খুব বেশি করে দিয়ে তাড়াতাড়ি করা লাগে, নাতে আর গাছ ছোটোতেই ফল আসে। ওই জন্যেই হাইব্রিডের একটুখানা পরিচর্যা বেশি করা লাগে। আচ্ছা,
আপনার ক্ষেতের শশার চাহিদা কেমন বাজারে? আর দেশি শশার চাহিদা খুব ভালো। আজকে সকালবেলা বাজারে লেগেছিলাম, 12, 13, 14 টাকা কেজি বেচছি পাইকারি। ওরা লিকারিরা নিয়ে যায়, ওরা খুচরা বেচবে ওরা। তো সারা বছর যেহেতু করছেন, আপনার খরচ মেটানোর পরে কি পরিমাণের লাভ থাকে? খরচ মেটানোর পরেও লাভ মোটামুটি ভালো থাকে, কতবার থাকেও না, এরকম পরিস্থিতি হয়। আবহাওয়া যেবার দেখো ভালো থাকে, সেবার খরচ হয়তো খরচ করলাম 10,000 টাকা, 20,000 টাকা বেচলাম, হয়তো 15,000 টাকা খরচ করলাম, 30,000 টাকা বেচলাম। কিন্তু লসের ভাগটা, শশার লসের ভাগটা কম। শশা চাষাবাদ করে আপনি ভালো আছেন, ভালো আছে এবং লাভবান আছেন। লাভবান আছে। প্রতি শশার সালাদ এবং শশার তরকারি এক কথায় তো দারুণ, এবং প্রচুর পরিমাণে ভিটামিন আছে, ক্যালসিয়াম আছে, শর্করা আছে। পানি বেশি থাকার কারণে গরমে শশার চাহিদাটা কিন্তু খুব বেশি, এবং এই শশা চাষাবাদ করে যেমন পারিবারিক চাহিদা পূরণ হচ্ছে, পাশাপাশি কিন্তু খুব কম খরচে এবং খুব কম পরিশ্রমে লাভবান হওয়া সম্ভব। কি বলেন চাচা? হ্যাঁ, চাচা, আপনি শশার পাশাপাশি তো আরও সবজি চাষাবাদ? আরও সবজি আছে, বেগুন আছে। চলেন বেগুনের ক্ষেত দেখেন। চলেন যাই। হ্যাঁ চলেন। চাচা, এখানে কতটুকু জমি? 50 শতক জমি। 50 শতক জমির উপরে বেগুন চাষ করছেন? হ্যাঁ, 50 শতক জমি বেগুন চাষ হচ্ছে। গাছ দেখে মনে হচ্ছে বেশি দিন হয় নাই। না, অল্প দিন হলে, কেবলই গাছ লাগে উঠে ইয়ে হলো আর কি। কতদিন হলো? 30 দিন, 25-30 দিন বয়স হচ্ছে গাছের। আচ্ছা, তো এর আগে কি বেগুনি হয়েছিল নাকি অন্য? না, এর আগে আলুর আবাদ হয়েছিল। আলুর আবাদ আলুর হয়েছিল। আবাদ। আলুর আবাদ করার পরে আপনি বেগুন চাষাবাদ করছেন, তো সেই ক্ষেত্রে বললেন যে দোআঁশ মাটি, তো বেগুনের জন্য আলাদা ধরনের সার ব্যবহার করতে হয়েছে কিনা, নাকি আগে যেটা ছিল সেটা? না, ওইটুকু তারপরেও সার ব্যবহার করা লাগছে। ফসফেট, পটাশ দেওয়া লাগছে, জৈব সার দিয়ে মাটিটা তৈরি করে নিয়ে তারপর চারা দিয়ে দিয়েছি। আচ্ছা, বেগুন কি এই প্রথম লাগিয়েছেন নাকি এর আগেও লাগে? এর আগেও লাগিয়েছি। কেমন চাহিদা বাজারে, কেমন চাহিদা? বেগুনের চাহিদা খুব বেশি এবারকার সিজনে, পুরো সিজনটা বেগুনের চাহিদা। কয়েকটা জাতের তো বেগুন হয়, হ্যাঁ। আপনার এখানে কোন জাতের? এটা হচ্ছে কালো লম্বা সাইজের একটা হাজাকি বাগুন আছে, ওই বাগুনটা। আপনার ক্ষেত দেখে তো আমারই ভালো লাগছে, কিছুদিন পরে ফল আসবে, আসলে তখন দেখতে কেমন লাগবে এখনই মানে ওটা অনুভব করা যায়। এবং সবজি চাষ করে কিন্তু ভীষণ লাভজনক কিন্তু এই চাষাবাদটা, এবং ফসলি জমিতে, রাস্তার পাশে এবং পুকুরের আশেপাশে যেখানে ইচ্ছে সেখানে যদি একটু মাটিটা তৈরি করে নেওয়া যায়, ভালো একটা ফসল কিন্তু আশা করা যায় সেখান থেকে। এবং আপনাদের যারা প্রতি জমি আছে বা এই আপনার পুকুরের আশেপাশে জমি যদি পড়ে থাকে, প্রতি জমি পড়ে থাকে, সেখানে আপনারা একটু চেষ্টা করবেন, দেখবেন যে নিজেদের জন্য হয়ে যাবে, খাবারের জন্য হয়ে যাবে, এবং সেটা যদি আপনারা পরবর্তী সময় বাণিজ্যিকভাবে করতে চান সেটাও কিন্তু পারবেন। আচ্ছা, আপনি তো আরও চাষাবাদ করছেন? হ্যাঁ, আরও চাষাবাদ হয় এখানে। এই বেগুনের পরে এখানে আরেকটা হালকা ধরনের আবাদ হবে, তার খরচা কম। যেমন ধরেন হচ্ছে ঝিঙ্গে যদি দেওয়া যায়, তারপরে শশা যদি দেওয়া যায়। এই শশাটা এখন বেগুনের পরে শশা আসবে শীতের আগে আগে ভাব, সেটার চাহিদা খুব বেশি। এবং ঝিঙ্গে দিলেও ঝিঙ্গেও হবে, সিম দিলে সিমও হবে, কিন্তু তার খরচা নেই। এই বেগুন খেতে কি আর অন্য কোনো কিছু লাগানো যাবে? যেমন আমাদের গ্রীষ্মকালীন তো যে বরবটি আছে, পটল আছে। হ্যাঁ, পটল লাগানো যাবে না, কিন্তু আপনার ওই বরবটি লাগানো যাবে। বরবটি লাগানো যাবে এখন? হ্যাঁ, বরবটি লাগানো যাবে, কারণ বেগুন যখন গাছ বড় হয়ে যাবে, বেগুন শেষ হয়ে যাবে, তখন ওই বরবটির গাছটাও ওর উপর দিয়ে বানিয়ে যাবে। আচ্ছা, তা আশা করি আপনার বেগুন ক্ষেত যেভাবে আপনারা আশা করছেন যে লাভজনক একটা ফল আপনি পাবেন, আমরা সেই কামনাই করছি। চাচা, আপনি তো আরও কি যেন সবজি চাষাবাদ? হ্যাঁ, আরও ইয়ে আছে, লতি আছে। লতি আছে? লতি আছে, চলেন আমরা চলেন লতি খেতে চলেন। চাচা, আপনি তাহলে সারা বছরই সবজি চাষ করেন? হ্যাঁ, তেমন সবজির চাষ হয় আর কি, করি। আচ্ছা, এটা হচ্ছে কচুরলতি? লতি কচু। এই যে পানি দেখতে পাচ্ছি, সবসময় পানি দিয়ে রাখতে হয়? না, সবসময় কিছু একটা শুকনারও দরকার হয়, তো এটা বৃষ্টির পানি, কিন্তু আর পানির টানে বেশি পানি দেওয়া লাগে, পানি আর দেওয়া লাগে বেশি। পানি দিলে পরে গাছগুলো সতেজ থাকে, মোটা হয়, লতিগুলো সৌন্দর্য হয়, বড় হয়, মোটা হয়। লতি কচু লাগানোর সময়টা কখন? জানুয়ারির ওই দিকে লাগানোর নিয়ম, কিন্তু লতির নামে হচ্ছে চৈত্র মাসের ওই দিকে। তো কতদিন পর্যন্ত পাওয়া যাবে? এটা নভেম্বর পর্যন্ত পাওয়া যাবে।
নভেম্বর পর্যন্ত। চাচা, বাজারে এখন যেই সবজিটার দাম বেশি সেটা হচ্ছে লতি কচু। লতি কচু প্রায় 30 থেকে 35 এবং 40 পর্যন্ত আছে। হ্যাঁ, 40 পর্যন্ত আছে এখন বাজারে অবস্থা এখন কি? 25 থেকে 30 টাকা কেজি। আপনি কিভাবে বাজারজাতটা কিভাবে করছেন? এখান থেকে কিভাবে যাচ্ছে আপনার? এখান থেকে আমরা বাসায় নিয়ে যাই, জাত করে, হ্যাঁ, আমরা ভ্যানে করে নিয়ে যাই। আচ্ছা চাচা, আপনি কি শুধু আপনাদের জেলাতেই দিচ্ছেন নাকি অন্য কোথাও? আমাদের বগুড়া জেলার থেকে বিভিন্ন জেলাতে আমদানি হয়। বাংলাদেশ বাদেও বাইরে দেশে চলে যায়, সৌদি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই সমস্ত লতি ওই বাইরে চাহিদা বেশি। চাচা, লতি কচুর কি ধরনের রোগ বালাই হয়? না, লতি কচু কোনো রোগ বালাই নেই, কোনো প্রকার ওষুধও দেওয়া লাগে না। চাচা, শুরুটা যদি জানতে চাই চাষ পদ্ধতি সম্পর্কে, কিভাবে মাটিটা তৈরি করলেন, চারা লাগানোর পরে কিভাবে পরিচর্যা করলেন? এই মাটিটা সবচেয়ে দোপা সাইজের মাটি হলে ভালো হয়, কারণ এই পানি টানে আনা বেশি, পানির দরকার পড়ে বেশি, ওই জন্য দোপা সাইজের মাটি ভালো হয়। এবং অন্যান্য ফসলের মাটির মতন এই জমিটাও তৈরি করতে হয়। কিন্তু অন্যান্য ফসলে যেমন শসা আছে, বেগুন আছে, ঢালু তো করতে হয়, এটা সমতল সমান করলে ভালো। কি কি ধরনের সার ব্যবহার করছেন আপনি? এত সবচেয়ে হচ্ছে গোবর সার, জৈব সার বেশি। তার মানে গোবর সার, জৈব সারগুলো, এই সমস্ত সারগুলো দীর্ঘস্থায়ী। আর রাসায়নিক সারগুলো, কচুরগুলো হচ্ছে ক্ষণিকের জন্যে, এই জন্যে হচ্ছে জৈব সারগুলো বেশি ব্যবহার করতে হয়। মূলত আপনি লতির জন্য চাষাবাদ করছেন, লতি কচু, তো কতদিন পরে তুলতে পারেন? লতিটা লাগানোর পরে হচ্ছে মাস 2-1 পরেই, কিংবা 2 মাস 2.5 মাস পরেই লতিটা তোলা যায়। হ্যাঁ, এটা 3-4 দিন পর পরই লতির ভিতর থেকে লতি ভাঙান যায়। আসার সময় আপনি বলছিলেন যে পাশাপাশি আপনি পেঁপেও চাষ করছেন। হ্যাঁ, পেঁপে বাগানটা কোন দিকে? পেঁপে সামনে আর কি, রোডের সাথে। আচ্ছা, চল। এদিকে একটু না? হুম। আচ্ছা, পেঁপে গাছ কতদিন হলো লাগিয়েছেন? মাস 3 হচ্ছে আর কি। মাস 3 হয়েছে না? তো ফুল চলে আসছে? ফুল চলে যাচ্ছে আর কি। আপনার মাটিটা কিভাবে তৈরি করলেন? এটা হচ্ছে আলুর মাটি আসলো, তো আলুর মাটি আসলো, কিছু সার জৈব সার দিয়ে, রাসায়নিক সার দিয়ে মাটিটা একবারে তৈরি করে নিয়ে, বেড করে নিয়ে আর যাবে। চাচা, 3 মাসের মাথায় ফুল চলে আসছে, ফল আসতে কত সময় লাগে? আর 1 মাস। আর 1 মাস। এটা আপনি কিসের জন্য করেছেন? কাঁচা সবজিটা দেওয়ার জন্য বাজারে নাকি? কাঁচা সবজি দেওয়ার পরেও যে বড় বড় সাইজগুলো থাকবে সেগুলো পাকার জন্য। আচ্ছা, এখানে প্রায় কতটুকু জমি হবে? এখানে 28 শতক জমি আছে। এই পেঁপে গাছ কতদিন পর্যন্ত থাকবে? এটা যদি ইচ্ছা করা হয় যে 2 বছর থাকবে। 2 বছর থাকলে মনে করেন যে আপনি পরের বছর হতে আগুর আসবে, আগাম আসলে পরে পয়সা বেশি পাওয়া যাবে, পাকলেও পয়সা পাইবে, কাঁচা বেচলেও পয়সা আসবে। আপনি কি এই প্রথম করছেন পেঁপে? না, আরও আগে। আরও আগে করতেন? তো এই যে 2 বছরের একটা ফসল এখান থেকে আপনি পাচ্ছেন, 2 বছরের মধ্যে তো আর এখান থেকে কিছু করবেন না? এই শীতের মধ্যে যে একটুখানি হালকা আবাদ করতে হবে এই খেতে? এই খেতে, পেঁপের পাশে? এই পেঁপের পাশে কি করতে চাইছেন? টমেটো হতে পারে, তার বাদে হচ্ছে আপনার ওই যে শাকসবজি হতে পারে, শাক, লাল শাক, পুঁইয়ের শাক, টমেটো, হ্যাঁ, বাঁধাকপি, ফুলকপি, এগুলো। তখন এই গাছটার পাতা ছোটো হয়ে আসবে, ওর আলো বাতাস পাবে। কি সুন্দর ফুল চলে আসছে প্রতিটা গাছে, একটু যদি দেখা যায় এত সুন্দর ফুল চলে আসছে, আবার যে কিছু কিছু গাছ আবার ছোট ছোট ফলও চলে আসছে। হ্যাঁ, হ্যাঁ, যে এত দ্রুত ফল চলে আসছে। চাচা, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে 2 মেয়ে, 1 ছেলে। 2 মেয়ে, 1 ছেলে। তারা পড়াশোনা করে? বড় মেয়ে 2টা বিয়ের সাথে দিয়েছে, তারা লেখাপড়া করছে। বিয়ের পরেও লেখাপড়া করছে, এটা খুবই ভালো। লেখাপড়া যত জানবে তত শিখতে পারবে। চাচা, এই যে আপনি বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন, মিশ্র যাকে বলা হয়, সারা বছরই তো করেন? তেমন বছরে একটার পর একটা আছেই। একটার পর একটা আছে। এইগুলো কি আপনি একাই দেখাশোনা করেন? না, ওই যে আমার ভাইস্তে আছে এখানে, ওখানে প্রায় আমার বাড়িতে প্রায় 35-36 বছর হলে একবারই আছে। আর পাড়া প্রতিবেশী ভাইস্তে নিজের। যদিও এগুলো আমাদের দেশীয় সবজি, খরচটাও কম, এবং অনেক বিজ্ঞান প্রযুক্তির কারণে, অনেক কিছুর কারণে খরচটা কমে আসছে, তারপরও তো অনেক ধরনের খরচ থাকেই। এই খরচ মেটানোর পর আপনার বছরে কেমন লাভ থাকে? তো মোটামুটি ভালোই লাভ থাকে। আর অন্য ধান চায়, পাটে চায়, এগুলো সবজির আবাদে লাভ বেশি। সবসময় টাটকা ভাষা বাজার থেকে আসে, সোল করলে আমি খাওয়া, এটাই। উত্তরাধিকার সূত্রে আপনারা কৃষি কাজ করেই আপনাদের জীবিকা নির্বাহ করছেন।
চাচা আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, আরো কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু এখন তো আপনার কাছ থেকে আমার বিদায় নিতে হবে। আমি একটু আবার নামাজ যাব। আচ্ছা আচ্ছা, ভালো থাকেন আপনি। ওয়ালাইকুম আসসালাম। এ পর্যায়ে আপনাদের জন্য থাকছে আমাদের নিয়মিত আয়োজন এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আরিফা হোসেন। শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম। মঙ্গলবারে রসালো লিচু। চীনের দুগ্ধজাত পণ্য আমদানি বেড়েছে 41%। সাপ্তাহিক নিলামে কমছে চা সরবরাহ। শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কিশোরগঞ্জের পাকুন্দিয়া মঙ্গলবাড়িয়া লিচুর সুবাদেই গ্রামটি বেশি পরিচিতি পেয়েছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে লিচু আর লিচু, প্রায় 200 বছর ধরে এখানে লিচুর আবাদ হয়ে আসছে। ঠিক কত বছর আগে এবং কিভাবে এখানে লিচু চাষের প্রচলন শুরু হয়েছে তার সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। তবে স্থানীয় মুরব্বীদের ধারণা অন্তত কয়েক শত বছর আগে এখানে লিচু চাষ শুরু হয়েছে। এখানে উৎপাদিত লিচু মঙ্গলবাড়িয়া জাত হিসেবে পরিচিত। প্রাথমিক পর্যায়ে এখানকার বাড়িতে বাড়িতে প্রচুর লিচু গাছ লাগানো হলেও দ্রুত এর খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়লে বাণিজ্যিকভাবে লিচু চাষ শুরু হয় কয়েক দশক আগে। বর্তমানে এই ইউনিয়নের অনেক কৃষকেরই উপার্জনের মূল উৎস লিচু চাষ থেকে উপার্জিত অর্থ। সচ্ছল অনেক কৃষকেরই রয়েছে 20-30টি থেকে শতাধিক লিচু গাছ। লিচু চাষ এখন এ এলাকার কৃষকের জন্য সৌভাগ্য বয়ে এনেছে। লিচু চাষিদের সচ্ছলতার পাশাপাশি লিচু বাগানের কর্মসংস্থান হয়েছে এলাকার শত শত শ্রমিকের। চাষিদের দেওয়া হিসাব মতে প্রতি মৌসুমে মঙ্গলবাড়িয়ার প্রায় 7 থেকে 8 কোটি টাকা লিচু বিক্রি হয়। চীনের দুগ্ধজাত পণ্য আমদানি বেড়েছে। নিউজিল্যান্ডের ডেইরি জায়ান্ট ফয়েন্টারের দেওয়া তথ্য দেখা গেছে আগের মাসের তুলনায় ফেব্রুয়ারিতে চীনে 41% বেশি দুগ্ধজাত পণ্য আমদানি হয়েছে। এ সময় দেশটিতে 58,000 টন দুগ্ধজাত পণ্য বেশি আমদানি হয়েছে। চীনের আমদানিকৃত দুগ্ধজাত পণ্যের মধ্যে সবচেয়ে বড় অংশ জুড়ে থাকে তরল ও টাটকা ডেইরি। গত বছরের ফেব্রুয়ারির তুলনায় চলতি বছরের একই সময়ে এ ধরনের পণ্য আমদানি 31% বেড়েছে। গত 12 মাসে মোট 1,59,000 টন তরল ও টাটকা ডেইরি পণ্য বেশি আমদানি করেছে চীন। চীনের আমদানিকৃত দুগ্ধজাত পণ্যের মধ্যে বড় অংশ জুড়ে থাকে তরল ও টাটকা ডেইরি। গত বছরের ফেব্রুয়ারির তুলনায় চলতি বছরের একই সময়ে এ ধরনের পণ্য আমদানি বেড়েছে 31%। গত 12 মাসে মোট 1,59,000 টন তরল ও টাটকা ডেইরি পণ্য বেশি আমদানি করেছে চীন। ফেব্রুয়ারিতে চীনে মাসিক হিসেবে দুগ্ধজাত পণ্য আমদানিতে যে প্রবৃদ্ধি দেখা মিলেছে তা 2016 সালের মার্চের পর সর্বোচ্চ। এ সময়ে আমদানিকৃত দুগ্ধজাত পণ্যের মধ্যে তরল ও টাটকা দুগ্ধজাত পণ্য আমদানি বেড়েছে 46%। চীন তাদের চাহিদার সিংহভাগ দুগ্ধজাত পণ্য আমদানি করে থাকে নিউজিল্যান্ড থেকে। চীন ও এশিয়ায় নিউজিল্যান্ড থেকে দুগ্ধজাত পণ্য আমদানি বাড়লেও সামগ্রিকভাবে দেশটিতে দুধ উৎপাদন কমেছে। গত বছরের তুলনায় এবারের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে দুধ উৎপাদন কমেছে 3%। চট্টগ্রামের নতুন মৌসুমের চায়ের নিলাম শুরু হয়েছে 25 এপ্রিল থেকে। মৌসুমের আগে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছিল। অনুকূল আবহাওয়ার প্রভাবে মৌসুমের শুরুতেই পানীয় পণ্যটির বাড়তি সরবরাহ প্রত্যাশা করেছিলেন বাগান মালিকরা। তবে বৃষ্টিপাত কমে যাওয়ায় প্রত্যাশা অনুযায়ী সরবরাহ নেই চায়ের। চা বোর্ডের তথ্য মতে নিলাম বর্ষের প্রথম নিলামে বিক্রির জন্য 13,22,000 কেজি চা সরবরাহ করা হয়েছিল। সেখান থেকে দ্বিতীয় নিলামে সরবরাহ কমে 9,99,000 কেজিতে দাঁড়ায়। তবে তৃতীয় নিলামে চায়ের সরবরাহে দেখা দিয়েছিল ঊর্ধ্বমুখী প্রবণতা। ওই নিলামে বিক্রির জন্য 14,34,000 কেজি চা সরবরাহ করেছিল বাগানগুলো। মৌসুমের চতুর্থ নিলামে চায়ের সরবরাহ নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। এই নিলামে 11,58,000 কেজি চা বিক্রির জন্য সরবরাহ করা হয়। চলতি নিলাম বর্ষের প্রথম 4 নিলামে সব মিলিয়ে 49,13,000 কেজি চা বিক্রির জন্য সরবরাহ করেছেন বাগান মালিকরা। গত নিলাম বর্ষে প্রথম 4 নিলামে 53,44,000 কেজি চা সরবরাহ করা হয়েছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে চা সরবরাহ কমেছে 4,31,000 কেজি। দেশের প্রধান রপ্তানি পণ্যের মধ্যে চা অন্যতম। দেশে চায়ের উৎপাদন বৃদ্ধির সাথে সাথে মান উন্নয়ন সম্ভব হলে চা রপ্তানি আরও বেগবান হবে আর দেশ আয় করবে আরও বৈদেশিক মুদ্রা। এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে।
কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। সাবগ্রাম ইউনিয়নে প্রায় 200 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন শাকসবজি চাষাবাদ করা হচ্ছে। এতে করে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। দিনে দিনে ফসলে আসছে নতুন নতুন বৈচিত্র্য। বাংলাদেশে এখনও অনেক পতি জমি পড়ে রয়েছে, সেখানে বিভিন্ন সময় শাকসবজি চাষাবাদ হবে, কৃষকরা উৎসাহিত হবেন, এই শুভকামনায় আজকের মতো এসিআই এগ্রো বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।